সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের বিজয় সমাবেশ আজ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ ভবিষ্যৎ ভাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ভোট ডাকাতির মাধ্যমে মানুষের আস্থা হারিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান ডক্টর কামালের। উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় শীতের দাপট, হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বাড়ছে ভোগান্তি। এবং বিপিএলে জয় পেল ঢাকা ডায়নামাইটস। সিলেট সিক্সার্সকে হারালো ৬ উইকেটে। খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। দলের হ্যাট্রিক বিজয়কে স্মরণীয় করে রাখতে এই আয়োজন জানিয়ে নেতারা বললেন, এতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ ভবিষ্যৎ ভাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন এহতেরামুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়কে স্মরণীয় করে রাখতেই প্রস্তুত স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। ঢাকা মহানগরী সহ আশপাশের জেলা থেকে বিজয় উৎসবে যোগ দেবেন দলের নেতাকর্মীরা। শনিবার দুপুরের সমাবেশে আওয়ামী লীগের শরিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। আমরা প্রত্যাশা করছি বিজয় মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে। আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা শুধু নয়, ২০২১ সনে তার কর্মপরিকল্পনা, ২০৪১ সনে তার কর্মপরিকল্পনা, সে পরিকল্পনাগুলো তিনি শোনাবেন। আগামী দিনের বাংলাদেশে নির্বাচন পরবর্তী কিভাবে বাংলাদেশ তিনি পরিচালিত করতে চান, সেই রকম একটি হয়তো দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিবেন সোহরাওয়ার্দীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান থেকে। সমাবেশকে সফল করতে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে আলাদা আলাদা সভা করেন দলটির সহযোগী সংগঠনগুলোর নেতারা। একটা কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসছেন তিনি। কালকে তার ভাষণের মধ্যে আমরা সেই বিষয়গুলো খুব স্পষ্ট হবে। আমরা যুব সমাজ, তরুণ সমাজ আমরা উদ্দীপিত হব। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলার সময় জনসভার আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতি করে আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গেছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আলোচনা সভায় তিনি আরও বলেন, দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে দল পুনর্গঠন করতে হবে। আরও জানাচ্ছেন সোহেল রানা। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এতে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোট হয়নি। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নৈতিকভাবে পরাজিত হয়েছে। ভোট ডাকাতি হয়েছে ২৯ তারিখ রাত্রে। ৩০ তারিখ নয়, ৩০ তারিখে কোনো নির্বাচন হয় নাই। আমরা জনগণের কাছে আমাদের বিজয় হয়েছে। নৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ বিজয়ী হয়েছে। স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, তাই দল পুনর্গঠনের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করার আহ্বান জানান তিনি। যারা এই দলের জন্য এই দুঃসময় দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে, তাদেরকে সামনে দিয়ে এনে দলকে পুনর্গঠন করতে হবে। দরকার হলে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মহাসচিব বলেন, এই নির্বাচন দলটিকে মানুষ থেকে চিরতরে দূরে ঠেলে দিয়েছে। তারা নৈতিক দিয়ে পরাজিত হয়েছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে একেবারেই তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্ধুগণ, এই নির্বাচন একটা কাজ করেছে, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে।
এর মাধ্যমে দলটি নৈতিকভাবে পরাজিত হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সোহেল রানা, RTV, ঢাকা। আওয়ামী লীগ রাষ্ট্রকে হাইজ্যাক করে মানুষের ভোটের অধিকারও হাইজ্যাক করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। গতকাল সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় তিনি বলেন, সংবিধানের লঙ্ঘন করে কেউ পার পাবে না। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। দেশে মহা ডাকাতি হয়েছে, আজকে এটা শুনতে হয়েছে যে একজনও তো যেটা বলে নাই যে এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনুষ্ঠান করার ক্ষমতাও তাদের সাংবিধানিকভাবে নাই। তারা নিজে নির্বাচিত না, তারা রাষ্ট্রকে হাইজ্যাক করে জনগণের ভোট অধিকার হাইজ্যাক করছে, অথবা এই দেশের স্বাধীনতার উপরে তারা আঘাত দিচ্ছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ বেড়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এই জেলায়। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। হিমেল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়াচ্ছে নুমুল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে শীতের প্রকোপ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হিলিতে হঠাৎ করেই পড়তে শুরু করেছে ঘন কুয়াশা, সেই সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। এছাড়া মাঘের শুরুতেই হিলিতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, শীতের পরিস্থিতি এখন কেমন দেখছেন চুয়াডাঙ্গায়, এবং এই অতিরিক্ত শীতের কারণে সেখানকার যারা নিম্ন আয়ের মানুষ এবং শিশু এবং বৃদ্ধ তারা কি ধরনের ভোগান্তি পোহাচ্ছেন? তা নিয়ে একটা বিষয় আগে জানিয়ে রাখি, কিন্তু উত্তরাঞ্চলের জেলাগুলোর ভিতরে কিন্তু চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ একটু বেশি। তার উপরে চলছে মাঘ মাস। এই মাসে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। তো এখানে যারা বৃদ্ধ বা শিশুদের কথা বলছিলেন আপনি, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু প্রতিদিনই শিশু, বৃদ্ধ সহ শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। আর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি অতিরিক্ত শীত হওয়ার কারণে বা ঠান্ডার প্রকোপটা বৃদ্ধি পাওয়ার কারণে তারা কিন্তু কাজে যেতে পারছে না। এছাড়া জেলার আবহাওয়া অফিস আমাকে যেটা জানিয়েছে, আজ কিন্তু 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো এটা কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েক দিনের মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু এ জেলায় অব্যাহত আছে। এছাড়া জেলা প্রশাসন কিন্তু তাদের যে সরকারিভাবে কম্বল বিতরণ তা কিন্তু শুরু করেছে। দিনের বেলায় কিন্তু সূর্যের দেখা মিলছে, তাপমাত্রা জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেড়েছে কেনাকাটা। পণ্যের মূল্য ছাড়ের নানা অফার লুফে নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে ক্রেতা সমাগম ও কেনা বেচা আরও বাড়বে। বাণিজ্য মেলা ঘুরে এসে আরো জানাচ্ছেন নাজিফ ফরাজি। এক সপ্তাহের বেশি সময় আগে শুরু হলেও বাণিজ্য মেলায় মানুষের এমন ভিড় ছিল না। তবে মেলার দ্বিতীয় শুক্রবারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে আসেন অনেকে। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখার পাশাপাশি কিনে নেন পছন্দের পণ্য। আজকে শুক্রবার, তাই আজকে কেনাকাটা করতে আসলাম, আর ভালোই কেনাকাটা করেছি। অনেক কিছুই বাইরে পাচ্ছিলাম না, এখানে পাচ্ছি। যেমন কুশন 20x20 ট্রাই করছি ডিফারেন্টগুলো নেওয়ার। এখন আসলে হাফ দেখা হয়েছে, আরো হাফ বাকি। বাবা মায়ের হাত ধরে শিশুরাও এসেছে মেলায়। পুতুল কিনেছি, স্কুল ব্যাগ কিনেছি, ভালো লেগেছে। মেলায় এসে অনেক ভালো লাগতেছে, আর আমি অনেক কিছু কিনেছি।
যেসব স্টলে পণ্যের বিশেষ ছাড় দেয়া হয়েছে সেগুলোতে ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। সব জায়গায় দেখলাম ডিসকাউন্ট অনেক দিচ্ছে, ভালোই কিনলাম। সংসারের জিনিসপত্র কিনলাম, নিজের জন্য কিনলাম, বাচ্চার জন্য কিনলাম। বাচ্চা কাচ্চাদের নিয়ে আসা একটু বিনোদন হলো, ঢাকা শহরে আসলে এরকম বিনোদনের জায়গাও নেই। দেশি স্টল ও প্যাভিলিয়নের পাশাপাশি বিদেশি স্টলগুলোতেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ইরানি স্টল বা পাকিস্তানি যেগুলো আমাদের বাংলাদেশে সবসময় থাকে না, সেগুলোর জন্য আসা। এখানে আসলে সবগুলো প্রোডাক্টের সমাহার একই জায়গায় পাচ্ছি এবং খুব স্মুথলি এগুলো কেনাকাটা করতে পারছি। বেচা কেনা বাড়ায় খুশি দোকানিরা। কালকে পর্যন্ত খুব মোটামুটি খারাপ ছিল, আজকের থেকে মোটামুটি ভালো শুরু হয়েছে বেচা কেনা। বেচা কেনার অবস্থা অনেক ভালো, অনেকে আসতেছে দেখছে। গত শুক্রবারের চেয়ে এই শুক্রবারে এখন পর্যন্ত খুব ভালো সেল হচ্ছে। আশা করি আরও যত সময় আসবে বিকেল হলে সেলটা আরও বাড়বে। আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে চলবে মাসব্যাপী এই মেলা। খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। রাজধানীর কুড়িল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা 2019। প্লাস্টিক পণ্যের প্রসার ও প্রচার বাড়াতে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির আয়োজনে চলছে এই মেলা। মেলায় চীন, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া সহ 19টি দেশের 480টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বিদেশি প্রতিষ্ঠানগুলো আধুনিক প্রযুক্তির মেশিন প্রদর্শন হচ্ছে মেলায়। আন্তর্জাতিক প্লাস্টিক এই মেলা শেষ হবে আগামীকাল। শীত মৌসুম চলছে, তাই পদ্মা এখন ভাঙছে না। তবে শরীয়তপুরের নড়িয়ায় ভাঙনের সাক্ষ্য হয়ে ঠায় দাঁড়িয়ে আছে অনেক ভবন। দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সেখানকার মানুষও। এখনও হৃদয় মুচড়ে ওঠে সব হারানোর ব্যথায়। তবে পানি সম্পদ উপমন্ত্রী জানালেন, আগামী বর্ষায় যেন আর না ভাঙে সেজন্য কাজ চলছে। খান আলামিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। সব গেছে, বংশগুলিও নাই, সব গেছে একজন। আমিও সবাই পড়ে রয়েছি। জমি জমা সব তো ভাঙ্গা সব কিছু ইয়ে গেছে। এখন আমরা থাকি অন্যখানে যে নড়িয়াতে ভাড়া থাকি, ছেলে মেয়ে নিয়ে সব কিছু ইয়ে গেছে। এই যে আমাদের বাড়ি, এটাই মানে আমাদের বাড়ি ছিল, মানে ই হয়ে গেছে। আমরা দেখছি 3 মাইল থেকে ভাঙতে ভাঙতে এই জায়গায় আইসা, এই জায়গায় আইসা এই বছরটা বহুত ক্ষতি হয়েছে আমাদের। গল্পগুলো এমনই কষ্টের, ভিটেমাটি হারানোর কষ্ট যে সহ্যের নয়। চোখের সামনে প্রতিদিনই পদ্মার বুকে স্বপ্নের সমাধি হতে দেখেছেন শরীয়তপুরের নড়িয়ার মানুষ। তাদের দিন কেটেছে স্বপ্ন ভাঙার আতঙ্কে। জীবনের বিবর্ণ রূপ দেখেছেন বছরের পর বছর। আমাদের পুকুর, রাস্তা, তারপরে গাছগাছরা, ঘর আমরা ভাঙ্গা নিয়ে অন্যত্র ভাড়া থাকি। নদীর ভাঙনের কারণে আজকে আমাদের 5,500 লোক এই পর্যন্ত গৃহিণী হয়ে গেছে শুধু নড়িয়ার এই কয়েকটি গ্রামের অঞ্চল। এখানে কখনো এই নদী ছিল না, নদী ছিল আরও 4 কিলো 5 কিলো দূরে। এখন আমাদের বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ছাড়া আমাদের কোনো গতি নেই। এখন যদি ভাঙিয়া যায় আবার ফিরা, তাইলে আমাকে বাড়িঘর ছাড়িয়া ঢাকা থেকে বসতে হইব। নড়িয়ার মুলফতগঞ্জ বাজারের কাছে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনের অর্ধেক আগেই গিলে নিয়েছে পদ্মা। বাকি অর্ধেক দাঁড়িয়ে আছে ভাঙনের সাক্ষী হয়ে। গাজীকালুর বাড়িটিও ভাঙনের দুঃসহ স্মৃতির আরেক নিদর্শন। এমন কত কিছুই পদ্মার গর্ভে বিলীন হয়েছে। আর যেন কোনো স্বপ্ন না ভাঙে, আর যেন কোনো কষ্টের গল্প লেখা না হয়, সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী বর্ষার আগেই নড়িয়াবাসীর আতঙ্ক ঘোচাতে চায় সরকার। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম জানালেন, নড়িয়ার 9 কিলোমিটার পার যেন আর না ভাঙে সেজন্য কাজ চলছে। আগামী বর্ষায় যাতে নড়িয়ার 1 ইঞ্চি ভূমিও আর নদীগর্ভে বিলীন না হয়, সেটা আমাদের চেষ্টা করা। সেই চেষ্টার আমরা ত্রুটি করব না, সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা করছি। এবং এই কাজটি যারা করছেন সেই বেঙ্গল গ্রুপ, তার MDO আজকে এখানে আছেন, তাদেরকেও বলেছি প্রতিদিন প্রায় 20,000 জিও ব্যাগ এখানে ফালানো প্রয়োজন। নড়িয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারপর পানি সম্পদ উপমন্ত্রী। নিজ এলাকা বলে দায়টাও বেশি, তাই নিজ চোখে দেখলেন পদ্মার পার রক্ষার কাজ। খান আলামিন, RTV, নড়িয়া, শরীয়তপুর। এরই সঙ্গে শেষ করছি সকালের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের বিজয় সমাবেশ আজ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ ভবিষ্যৎ ভাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ভোট ডাকাতির মাধ্যমে মানুষের আস্থা হারিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান ডক্টর কামালের। উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় শীতের দাপট, হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বাড়ছে ভোগান্তি। এবং বিপিএলে জয় ফিরল ঢাকা ডায়নামাইটস। সিলেট সিক্সার্সকে হারালো 6 উইকেটে। খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।